এই প্রথমবার জীবনে বুলেট ট্রেনে উঠলাম। এটা হচ্ছে গ্রিন কার নোজোমির। আমরা পৌঁছে গেছি শিন ওসাকা স্টেশন। আর পেছনেই রয়েছে ওসাকা কাসল। আজকে আমাদের ডে 5 জাপানে। টোকিওতে আমাদের লাস্ট ডে। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে টোকিও স্টেশন যাচ্ছি, সেখান থেকে শিনকানসেন নিয়ে যাব ওসাকা। সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব শিনকানসেনের প্রসেসটা দেখানোর। অ্যাকচুয়ালি এটা আমারও ফার্স্ট টাইম শিনকানসেন চড়ার, আর আই এম রিয়েলি এক্সাইটেড। কতদিন ধরে ওয়েট করে আছি, কত কাণ্ড করে টিকিট কেটেছি। আমি কিউআর কোড দিয়ে বোর্ড করব, বাট ক্লুকে কাটিনি, আমি স্মার্ট এক্স অ্যাপ থেকে কেটেছি। তো প্রসেসটা আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। আমি উবার প্রিমিয়ার বুক করে নিয়েছি। এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব এলেই বেরিয়ে পড়বো টোকিও স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ক্যাব এসে গেছে। ক্যাবে উঠে পড়েছি। ক্যাবে উঠে বলে দেবেন যে শিনকানসেন স্টেশনে যাবেন। টোকিও অনেক বড় স্টেশন, তো শিনকানসেন গেটের কাছে, তাহলে উনি নামিয়ে দেবেন। এখন 8:45 বাজে, আমাদের 9:24-এর ট্রেন। স্মার্টেক্স অ্যাপ থেকে টিকিট বুক করার সময় দুটো অপশন থাকে। একটা, আপনি কিউআর কোড জেনারেট করতে পারেন, অর আইসি কার্ডে টিকিটটা অ্যাড করতে পারেন। আমি কিউআর কোড অপশন চুজ করেছিলাম। সেই কিউআর কোড দিয়ে কিন্তু আমি বোর্ড করব ট্রেন। আমার আলাদা কোনো ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে না। টোকিও স্টেশনে পৌঁছে গেছি। দেখুন, স্টেশনের সামনেই মার্ক করে বলে দেওয়া আছে শিনকানসেন তথা বুলেট ট্রেন বোর্ড করতে গেলে এই দিক দিয়েই এন্ট্রি করতে হবে। এবার আমরা ভিতরে যাব, গিয়ে কিউআর কোড বোর্ডিং এর প্রসেসটা কি সেটা দেখবো আর আপনাদেরকেও জানাবো। এখানে না দেখিয়ে দেয় কোন ট্রেনের কত নাম্বার প্ল্যাটফর্ম। এবার 924 শিন ওসাকা, আমাদের হচ্ছে 14। ট্র্যাক নাম্বার 14 দেখাচ্ছে, আই গেস ওটাই প্ল্যাটফর্ম নাম্বার। তো এখন এখানে লাইন আছে, লাইন একটু এগোলে আমরা গিয়ে দাঁড়িয়ে যাব। লাইন একটু ছোট হতেই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। গেটে এন্ট্রির ফার্স্ট স্টেপই হলো মোবাইলে থাকা কিউআর কোডটা স্ক্যান করা। স্ক্যান করার সঙ্গে সঙ্গেই গেট ওপেন হয়ে গেল, আর উল্টো দিক থেকে একটা সাদা স্লিপ বেরিয়ে এলো। এই স্লিপটা কালেক্ট করে আমরা ভেতরে ঢুকলাম। এই স্লিপটা কালেক্ট করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই জিনিসটা হলো আপনার টিকিট ইনফরমেশন, মানে এটা ইকুইভ্যালেন্ট টু আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের টিকিট। এটা থাকা মানে আপনি টিকিট বুক করেছেন, শিনকানসেনে ট্রাভেল করতে পারেন। তো কিউআর কোড দিয়ে স্ক্যান করলে তো আপনারা দেখলেন এটা বেরোলো, আমরা এটা কালেক্ট করলাম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার কাছে রাখবেন। আরেকটা জিনিস, প্যাক অ্যাজ লাইট অ্যাজ পসিবল। আপনাকে দেখাই আমি, এটা তো ছোট্ট স্টেয়ার্স, এটা পুরো আমরা এই লাগেজগুলো, এই 4টে লাগেজ নিয়ে বই উঠেছি এই পুচকে স্পেসটা। এবার আপনি ভাবুন, যে স্টেশনে এরকম বড় সিঁড়ি থাকবে সেখানে এগুলো নিয়ে উঠতে আমাদের কি দশা হবে। তো ওই জন্য প্যাক অ্যাজ লাইট অ্যাজ পসিবল। সব জায়গায় কিন্তু এসকালেটার বা এলিভেটর থাকবে তার কোনো মানে নেই। স্পেশালি একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতেও কিন্তু সিঁড়ি থাকতে পারে। আমি আমাদের কারের জায়গাটা খুঁজতে এলাম। অ্যাকচুয়ালি দুদিকে দুটো সিঁড়ি আছে, একটা দিয়ে কার নাম্বার 11 টু রেস্ট অফ দ্য কারে যাওয়া যায়, আর একটা দিয়ে কার নাম্বার 1 to 10 যাওয়া যায়। আমাদের 8। তো আমি তাই দেখতে এলাম প্ল্যাটফর্মটা কানেক্টেড তো হওয়া উচিত, সেটা কনফার্ম করতে এলাম। কারণ আমাদের দিকে এসকালেটার নামছে, উঠছে না, অত লাগেজ নিয়ে ওই লম্বা সিঁড়ি ওঠা সম্ভব নয়। তো ওই জন্য আমি সেটা দেখতে এলাম। তো হ্যাঁ, প্ল্যাটফর্ম কানেক্টেড, তো আমরা ওপাশ থেকে উঠে লাগেজ নিয়ে এদিকে আসতেই পারি। আর এখন এখানে দাঁড়িয়ে আছে কোডামা শিনকানসেন, আমাদেরটা নোজোমি, এটা কোডামা। তো আপনাদের দেখাই শিনকানসেন দাঁড়িয়ে। দেখুন, সব জায়গায় লেখা আছে, যেমন ওইখানে দেওয়া আছে কার নাম্বার 8, মানে ওইটা কার নাম্বার 8। তো আমাদের কার নাম্বার 8 মানে আমাদের এর নিচেই দাঁড়াতে হবে। আমার প্ল্যাটফর্ম সার্ভে করা হয়ে গেল। ওই পাশ থেকে উঠেছিলাম, এ পাশ থেকে নামলাম। তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন যে এখানে কিন্তু এই ব্যাপারগুলো আছে। হয়তো দেখলেন আপনার কারের দিকটাতে ওঠার জন্য সিঁড়ি আছে, যেরকম দেখুন এখানে ওঠার জন্য এই লম্বা সিঁড়ি রয়েছে, কোনো এসকালেটার নেই, কিন্তু নামার এসকালেটার আছে। আর উল্টো দিকে মানে 11 থেকে বাকি কারগুলো যেগুলো, সেখানে ওঠার এসকালেটার আছে, নামার নেই। তো ওই জন্য আমি ওই দিক থেকে উঠবো, হেঁটে হেঁটে আমার কার যেদিকে সেদিকে আসবো। আচ্ছা, কার বলতে এখানে আমরা যেটাকে কোচ যেটা আমরা বলি আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে, সেটাকে এনারা এখানে কার বলেন। আর এখানে
খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে, তো আপনি বেন্টো বক্স বা কিছু কিনতেই পারেন। আমি যেটা বলছিলাম আপনাদের দেখাই সেটা, এই দেখুন এই যে 14-15 রয়েছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার, যেটা এখানে ট্র্যাক বলে, ট্র্যাক নাম্বার 14। আমাদের গাড়ি আসবে ট্র্যাক নাম্বার 14। এবার এখানে দেখুন লেখা রয়েছে কার নাম্বার, কার ইজ কোচ, তো কার নাম্বার 11 to 16, তো আমাদের কার নাম্বার হচ্ছে 8। আমাদেরটা উল্টো দিকে, আমাদের উল্টো দিকে অ্যাজ ইন উল্টো দিক দিয়ে উঠলে আমাদের কার নাম্বারটা কাছেই পড়বে। প্ল্যাটফর্ম তো একটাই, তো আমি এপাশ থেকে উঠে হেঁটে কার নাম্বার 8 অবধি যেতেই পারি। আর আমি সেটাই করব, কারণ ওদিক থেকে যা দেখালাম নামার এসকালেটার আছে, ওঠার সিঁড়ি, তো আমি এদিক থেকে উঠে হেঁটে কার নাম্বার 8 যেখানে লেখা আছে সেখানে যাব। তো এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস, এখানে ডিফারেন্ট লাইনে শিনকানসেন চলে। এই যে কিয়োটো বা ওসাকা, এটাকে সানিও শিনকানসেন বলে। তো আপনি যখন বোর্ডগুলো দেখবেন ওখানে লেখা থাকবে সানিও শিনকানসেন, এই শিনকানসেন, সেই শিনকানসেন, তো ওখানে আপনি যে রিজিয়নে ট্রাভেল করছেন সেটার লাইন অনুযায়ী দেখে আপনাকে যেতে হবে। যেমন কিয়োটো বা ওসাকা সেটা হচ্ছে সানিও, তো সানিও শিনকানসেনের অ্যারো বা বোর্ড যেখানে থাকবে আমি সেদিকে যাব। এছাড়া এখানে ব্র্যাকেটে মানে এখানে এটাও মেনশন করা থাকে যে সানিও মানে কোন কোন স্টেশন কভার করছে, সেটাও বোর্ডে দেওয়া থাকে। তো অসুবিধার কোনো কারণ নেই। আর ডাউট থাকলে এখানে স্টাফ আছে রেলওয়েজের, ওনারা হেল্প করে দেবেন। একটু সময় হাতে নিয়ে আসবেন। আমাদের শিনকানসেন হচ্ছে 9:24-এ, এখন বাজে 8:32, তো অনেক সময় আছে, আমরা ওপরে গিয়ে ওয়েট করব। এই প্রসঙ্গে বলে রাখি, শিনকানসেনের টিকিট ফেয়ারে কিন্তু খাবার ইনক্লুডেড থাকে না, খাবার আলাদাভাবে কিনতে হয়। আর জরুরি নয় যে আপনি সবসময় ট্রেনে ওঠার পরে আলাদাভাবে খাবার কেনার অপশন পাবেন, তাই বেটার হচ্ছে প্ল্যাটফর্ম থেকে খাবার কিনে ওঠা। শিনকানসেনের টিকিট আমরা বুক করেছিলাম স্মার্টেক্স থেকে। স্মার্টেক্স ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তবে আপনি চাইলে ক্লুক থেকেও বুক করতে পারেন শিনকানসেনের টিকিট। কিন্তু ক্লুকে কার টাইপ চুজ করা গেলেও সিট নাম্বার দেখে কিন্তু চুজ করা যায় না, এবং ওটা কিন্তু ডাইনামিক অ্যালোকেশন হয়। তো আপনি পার্টিকুলার সিট টাইপ চুজ করলেও আপনি যে ওই সিটটাই পাবেন সেটা কিন্তু গ্যারান্টিড হয় না। কিন্তু স্মার্ট অ্যাপে আপনি সিট টাইপ, সিট নাম্বার, এভরিথিং দেখে নিজের পছন্দ মতো চুজ করে বুক করতে পারেন। এই সুবিধার জন্য, এবং দামটাও স্মার্টেক্সে ক্লুকের তুলনায় একটু কম, প্রধানত এই দুটো কারণেই আমরা স্মার্টেক্স থেকে বুক করেছিলাম আমাদের টিকিট। আমি ডেসক্রিপশন বক্সে ক্লুক এবং স্মার্টেক্স দুটোর লিঙ্কে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। লাগেজ নিয়ে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ওভারসাইজ লাগেজ। ওভারসাইজ লাগেজ বলতে বোঝায় যেটা 160 সেন্টিমিটারের বেশি, মানে সেন্টিমিটারের লেন্থ, উইথ আর ডেপথ, এই তিনটে মাপবেন, তিনটে যোগ করবেন। যদি টোটাল যোগটা 160 সেন্টিমিটারের বেশি আসে তাহলে সেটা ওভারসাইজ লাগেজ। আপনার সাথে যদি ওভারসাইজ লাগেজ থাকে তাহলে আপনাকে ওভারসাইজ লাগেজ দিয়েই টিকিট বুক করতে হবে যখন শিনকানসেনের টিকিট বুক করছেন। এছাড়া আরেকটা ব্যাপারও আছে, ওভারসাইজ লাগেজ আপনি ওভারসাইজ লাগেজ না থাকলেও বুক করতে পারেন, কিন্তু কেন করবেন সেটার কারণটা আমি বলছি, যেটা আমরা করেছি। আমাদের যে লাগেজগুলো সেগুলো সব লেন্থ, উইথ আর ডেপথ মিলিয়ে 160 সেন্টিমিটারের মধ্যেই, কিন্তু তাও আমি ওভারসাইজ লাগেজ বুক করেছি এই কারণে, কারণ ওভারসাইজ লাগেজ বুক না করলে আমাকে লাগেজ মাথার ওপরে তুলতে হবে, অথবা ট্রেনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যে লিমিটেড পেড লাগেজ স্পেসটা থাকে সেটা যদি অ্যাভেলেবল থাকে দেন আমি ওখানে আমার লাগেজ রাখতে পারি। এবার এত ভারী লাগেজ মাথার ওপরে তোলা রিস্কি এবং ঝামেলা দুটোই, বাই চান্স পড়ে গেলে তো গেল। এছাড়া তোলাটা ইটসেলফ ইজ এ বিগ ডিল। এখানে তো আর কুলির কনসেপ্ট নেই যে এসে আমাদের হেল্প করে দেবে, নিজেরটা নিজেকেই করতে হয়। তো সেই পার্সপেক্টিভে এই ভারী ভারী লাগেজ মানে সিঁড়ি দিয়ে তুলতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে মাথার ওপরে তোলা, সেখান থেকে নামানো ইজ এ বিগ ডিল। তো ওই জন্য আমি কি করেছি, দুটো টিকিট আমাদের যেটা বুক করেছি সেটা উইথ ওভারসাইজ লাগেজ। তাতে আমার অ্যাডভান্টেজ যেটা হয়েছে, আমি যে সিটে বসবো তার পেছনেই আমি লাগেজটা রাখতে পারবো, আমার ট্রলি ব্যাগ দুটো। আর ছোট ট্রলি দুটো তো ওপরে তুলে দেওয়াই যায় বা পাশে রাখা যায়, নো ইস্যু, সেটা দেখবো ওখানে কীরকম স্পেস আছে সেই বুঝে। তো এই জন্য আমি যখন টিকিট কেটেছিলাম আমি উইথ ওভারসাইজ লাগেজ করে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। আর এই যে উইথ ওভারসাইজ লাগেজ যে টিকিটগুলো, এগুলো কিন্তু খুব লিমিটেড হয়, তাই অ্যাডভান্স বুকিং না করলে হাই চান্সেস যে আপনি এই ওভারসাইজ লাগেজ দিয়ে টিকিটগুলো পাবেন না। তো ওই জন্য উইথ ওভারসাইজ লাগেজ সিট বুক করতে গেলে একটু অ্যাডভান্স বুকিং করতে হবে। দেখুন ট্রেন আসতে পারেনি, ট্রেন ক্লিন করার জন্য স্টাফরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এবার ঢুকবে আমাদের ট্রেন।
পরে ক্লিন হয় তারপরে আপনি উঠতে পারেন। তার ততক্ষণ অবধি ইউ হ্যাভ টু ওয়েট। ট্রেন এলেই উঠে যাওয়া যায় না, স্টাফরা আগে পুরো ট্রেনটা ক্লিন করবেন, তারপরেই ট্রেনে ওঠা যাবে। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানোর পরে ট্রেনের ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম, নাম্বার আর ডেস্টিনেশন ডিসপ্লে হতে থাকে বোথ জাপানিজ অ্যান্ড ইংলিশে। সেটা দেখেই আপনি আপনার ট্রেন আইডেন্টিফাই করতে পারবেন। এছাড়া গেটের ঠিক পাশেই কার নাম্বার দেওয়া থাকে, আর গ্রিন কার হলে নিচে গ্রিন কারের সিম্বলটা দেওয়া থাকে। তুমি তোমার দুটো নিয়ে যাও, আমি যাচ্ছি। 70 এই সামনের দুটো আমাদের। হ্যাঁ, পেছনে ঢুকিয়ে দাও বড় ব্যাগটা। আমাদের দুটো টিকিটই আমরা ওভারসাইজ লাগেজ দিয়ে বুক করেছিলাম বলে সিটের পেছনের এই জায়গাটাতে আমরা আমাদের বড় ট্রলি দুটো রাখতে পারছি। এই জায়গাটাই হলো ওভারসাইজ লাগেজ রাখার জায়গা। দেখুন এখানে ওভারসাইজ ব্যাগেজ এরিয়া বলে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া আছে। ছোট ট্রলি দুটোকে লাগেজ রেখে তুলে দিয়ে তারপর আমরা আমাদের সিটে বসে পড়ি। আমাদের সিট নাম্বার ছিল 17CD। ছোটবেলা থেকেই বুলেট ট্রেন, জাপানের বুলেট ট্রেন শুনে এসেছি। অনেক দিনকার ইচ্ছে বুলেট ট্রেনে ওঠার। এই প্রথমবার জীবনে বুলেট ট্রেনে উঠলাম। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। বহুদিন পর স্বপ্ন সফল হলো। আমিও ভীষণ এক্সাইটেড, কবে থেকে বুলেট ট্রেনে উঠবো। আর তার থেকেও বেশি আমার আরেকটা হেডেকও ছিল যে পুরো নিজে অর্গানাইজ করছি, তো ক্লুকে আমি বুক করিনি। আমি বুক করেছি স্মার্ট এক্স থেকে। স্মার্ট এক্সের মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে আমি সিট চুজ করতে পারবো যে কোন সিট দুটো আমি বসবো। আমাকে বাস ওভারসাইজ লাগেজ দিয়ে চুজ করতে হয়েছিল, আর আমি আই ওয়াজ গুড টু গো। কোনো অসুবিধা হলো না। ক্লুকে আপনি যেমন সিটটা চুজ করতে পারবেন না, ইটস টোটালি ক্লুকস ডিসক্রিপশন। তো এটা হচ্ছে ডিফারেন্স। তো আমার ভীষণ এক্সাইটেড লাগছে। আমি গ্রিন কার বুক করেছি। এটা ভীষণ স্পেশিয়াস, পা রাখার জায়গা আছে। মানে এতটা 3.5 ঘন্টা পা ঝুলিয়ে বসে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও আমি জার্নি করেছি, বাট সেই সমস্ত জায়গায় মানে পা সেই আমার ফুলে যায়, অসুবিধা হয়, ব্যথা হয় পায়। ওই জন্য আমি দেখলাম অপশান যখন আছে গ্রিন কার্ডটাই বুক করি। তো এটা ভীষণই স্পেশিয়াস। আমি একটু বাদে দেখাবো আপনাদেরকে। আগে আমি নিজে ফিগার আউট করি কি সিচুয়েশন, কোথায় কি ফ্যাসিলিটি আছে, দেন আপনাদের দেখাবো। লাগেজটা তো দেখালাম, ওভারসাইজ লাগেজ এই যে আমাদের পিছনে রয়েছে। ওইখানে ওভারসাইজ লাগেজ রাখতে হয়। আমার লাগেজ তো ওভারসাইজ নয়, বাট অত ভারী লাগেজ কে তুলবে। ছোট দুটো ওপরে। আচ্ছা ছেড়ে নজমি স্টার্ট হয়ে গেছে। ফাইনালি উই আর লিভিং ফর ওসাকা ভায়া শিনকানসেন। আমি দেখাই, এটা হচ্ছে গ্রিন কার নজমির। সিটের ওপরেই রয়েছে ওভারহেড শেলফ, যেখানে আপনি আপনার ছোট ব্যাগ বা যে ব্যাগগুলো ওভারসাইজ লাগেজ নয় বা হালকা ব্যাগগুলো রাখতে পারেন। দেখুন কতটা লেগ স্পেস রয়েছে দুটো সিটের মাঝখানে। গ্রিন কারের 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের ওভারসাইজ লাগেজ বুক করা বলে সিটের ঠিক পেছনেই আমাদের এই বড় ভারী লাগেজগুলো রয়েছে, যেগুলো ওপরে তোলা প্রবলেম ছিল আমাদের। আমরা এই স্পেসটা বুক করেছি বলেই ওখানে লাগেজ দুটো রাখতে পেরেছি। এছাড়া সিটের সামনেই রয়েছে এই ফুটরেস্টটা। এই ফুটরেস্টটার এই সাইডটাতে জুতো পরে পা রাখা যায়, আর আপনি যদি জুতো খুলে পা রাখতে চান তাহলে ফুটরেস্টটা ওপেন করে ভেতরের এই সাইডে খালি পা রাখতে পারেন। স্পেস দেখুন, লেগ স্পেসটা ব্যাগ ঝোলানোর জন্য। দিস ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু হ্যাং ইউর ব্যাগ, এটা রয়েছে। সিটের রাইট সাইডের হ্যান্ডরেস্টে রয়েছে রেকলাইনার বাটন, যেটা নিচে পুশ করলে সিট পেছনে চলে যাবে, আবার ওপর দিকে পুশ করলে সিট ওপরে চলে আসবে। ট্রে টেবিল, ফ্লাইটের মতো ট্রে টেবিল রয়েছে। লেফট সাইডের হ্যান্ডরেস্টে রয়েছে রিডিং লাইটের বাটন, আর তার ঠিক নিচের দিকে চার্জিং পোর্টসও রয়েছে। দুদিকে দুটো চার্জিং পয়েন্ট। আপাতত 3.5 ঘন্টার জার্নি। আচ্ছা, মাউন্ট ফুজি ডান দিকের উইন্ডোতে দেখা যায়। মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে মুখ করে ডান দিকের উইন্ডোতে মাউন্ট ফুজি দেখা যায়। আর গ্রিন কারে সেটা সিডি হয়। মানে যখন আমি টোকিও থেকে ওসাকা যাচ্ছি তখন গ্রিন কারে সেটা সিডি হয়। আর
অর্ডিনারি কারে ওটা প্রবাবলি ই হবে, গ্রিন কারে সেটা ডি, আর অর্ডিনারি তে ই। তো আমি গ্রিন কার বুক করেছি, ওই জন্যে ডি বুক করেছি, 17CD আমি বুক করেছি। আপনারা যদি অর্ডিনারিতে যান ইটা পাবেন, ইটা হচ্ছে উইন্ডো সিট। টোকিও টু ওসাকা, ওসাকা বা কিয়োটোর দিকে যেতে ডান দিকে, মানে যে কোনো শিনকানসেনেই উঠুন, যেদিকেই যান ডান দিকে অলওয়েজ দেখা যায় মাউন্ট ফুজি। তো যখন আমি টোকিও থেকে ওসাকা যাচ্ছি বা কিয়োটো যাচ্ছি, তখন ডান দিকে ডি অ্যান্ড ই নাম্বারগুলো আসে, তাই আমি 17CD বুক করেছি, যাতে আমি মাউন্ট ফুজি দেখতে পাই। ওয়েদার যা দেখতে পাবো কিনা জানি না, বাট অ্যাটলিস্ট অপশান তো রইল আমার দেখার। টোকিও থেকে গাড়ি স্টার্ট হওয়ার 45 মিনিটসের মাথায় ঠিক এই জায়গাটা থেকেই মাউন্ট ফুজি দেখা যায়। এখন মেঘে ঢাকা থাকায় আমি ভালো করে দেখতে পাইনি, কিন্তু তাই বলে কি আমরা শিনকানসেন থেকে মাউন্ট ফুজি দেখতেই পাইনি? সেটা কিন্তু ঠিক নয়, আমরা পেয়েছি দেখতে, এবং খুব সুন্দর দেখেছি, কিছুটা কাকতালীয়ভাবেই দেখেছি। তবে সেটা এই জার্নিতে নয়, অন্য একটি শিনকানসেন জার্নিতে। সেটা কোন জার্নি জানার জন্য আমার জাপানের এপিসোডগুলো ফলো করতে থাকুন। নোজোমি আর হিকারিতে এই কার্ডটা দিয়ে অনবোর্ড ফুড আর বেভারেজ অর্ডার করা যায়। বাইরে থেকে কিনে আনাটা বেস্ট অপশন, বাট যদি না কিনে থাকেন এই কার্ডটা দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে নোজোমি আর হিকারির গ্রিন কারে এই কিউআর কোডটা স্ক্যান করে ফুড অ্যান্ড বেভারেজ অর্ডার করতে পারেন। এটা ভাবছিলাম যে আমি এখানে বসেছি, ট্রে এত দূরে, খেতে তো অসুবিধা হবে। এই দেখুন, এটাকে টেনে কাছে নিয়ে আসা যায়। সব ট্রেনে কিন্তু খাবার অ্যাভেলেবেল থাকে না, লাকিলি আমাদের এই জার্নিতে ছিল। আমরা অর্ডার করেছিলাম 2টো কাপাচিনো আর তার সঙ্গে পোটাটো চিপস। গরম গরম কাপাচিনো, তার সঙ্গে বাইরের এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কেটে গেল আমাদের যাত্রার বাকি অংশটুকু। আমরা পৌঁছে গেছি শিন ওসাকা স্টেশন। এখান থেকে বেরোবার সময় আবার আমাদের যে টিকিটে কিউআর কোডটা ছিল, ওই কিউআর কোডটা স্ক্যান করেই বেরোতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি ধরে যাব আমাদের হোটেল। আমরা পৌঁছে গেছি হোটেল হাংকিউ রেসপায়ার ওসাকা। এটা আমাদের স্টে হতে চলেছে ফর নেক্সট 7 days। শিন ওসাকা স্টেশন থেকে হ্যাংকিউ রেসপায়ার ওসাকা হোটেলে আসতে আমাদের সময় লাগলো 15 to 20 মিনিটস। আমরা স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, আমাদের ভাড়া পড়ল 1900 ইয়েন। আপাতত আমরা হোটেলে এসে পৌঁছেছি। ওসাকাতে আমাদের হোটেল হাংকিউ রেসপায়ার ওসাকা, এটা উমেদাতে। লোকেশনটা খুবই প্রাইম লোকেশন। একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা আমি শেয়ার করি। টোকিও এবং ওসাকা দু জায়গাতে আমি খেয়াল করলাম, যদি স্ট্যান্ডার্ড চেক ইন টাইমের আগে যদি আমি চেক ইন করতে চাই, আমাকে তাহলে একটা এক্সট্রা ফি পে করতে হয়। তাই আজকে আর আমরা আর্লি চেক ইন করছি না, আপাতত আমরা লাঞ্চ করব স্টারবাকসে। আর তারপর প্ল্যান আছে ওসাকা ক্যাসেল দেখার। বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, দেখা যাক কতটুকু কি করতে পারি। আরেকটা প্রসেস যেটা জাপানের ম্যাক্সিমাম হোটেলেই ফলো হয়, আমি খেয়াল করলাম, উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ ইন ইন্ডিয়া। সেটা হলো, আমরা ইন্ডিয়াতে হোটেলে দেখি হোটেলের মধ্যেই চা কফি সব কিছু থাকে। টয়লেটারিজ, যেমন টয়লেটারিজ বলতে যেমন ব্রাশ, পেস্ট ইত্যাদি রুমের মধ্যেই থাকে। এখানে কিন্তু রুমে ওগুলো থাকে না। টি কফি মেকার রুমে থাকবে, কিন্তু টি কফি পাউচ, ক্রিমার, টুথব্রাশরা যে টয়লেটারি আইটেমগুলো, সেগুলো লবিতে রাখা থাকে। লবি থেকে নিজের প্রয়োজন মতো নিয়ে রুমে যেতে হয়। এই হোটেলে দেখুন, টি পাউচের মধ্যে মাচা টিও রয়েছে এবং নানান ভ্যারাইটি রয়েছে। এটা হচ্ছে গ্রিন টি উইথ মাচা টি ব্যাগ, এটা হচ্ছে জাসমিন টি, আর এটা ব্ল্যাক টি, এটা কফি পাউচ, আর এটা মিল্ক পাউচ, ক্রিমার। এটা হচ্ছে সুগার, আর এই যে এখানে স্টার্টার রয়েছে। তো এরকম সব থাকে। এছাড়া টুথব্রাশও আছে। হ্যাঁ, টুথব্রাশ, হ্যাঁ, এটা হচ্ছে রেজার, আচ্ছা এটা হচ্ছে হেয়ার ব্রাশ। এই প্র্যাকটিসটা আমি রিচমন্ডেও দেখেছিলাম, মানে আমাদের টোকিওর হোটেল ওসাকায় হাংকিউতেও দেখলাম। এটা তার মানে বুঝলাম যে এটা জাপানের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এরকম বাইরে সব রাখা থাকবে, নিজের প্রয়োজন মতো নিজে নিয়ে যাও। আমরা এলাম স্টারবাকসে, 2টো মাচা ফ্রাপেচিনো অর্ডার করেছি, একটা ভ্যানিলা ডোনাট। আপনাদের দেখাই, এই 2টো মাচা ফ্রাপেচিনো, একটা ভ্যানিলা ডোনাট আর 2টো চিকেন র্যাপ। লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওসাকা কাসেলের উদ্দেশ্যে। আমরা এখন ওসাকা কাসেল যাচ্ছি, ক্যাব নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের নিচ থেকেই ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমরা পৌঁছে গেছি ওসাকা কাসেল। বৃষ্টি পড়ছে, বৃষ্টির ইউনিফর্ম রেডি। আমার ওসাকা কাসেলের টিকিট বুক করা আছে ক্লুকে। দেখবো এন্ট্রিটা কোথা দিয়ে এখন। তার আগে আপনাদের দেখাই কি সুন্দর চেরি ব্লসম হয়ে রয়েছে। উল্টো দিকে দেখুন, ওই দেখুন, ওসব সাইডে পুরো চেরি ব্লসম হয়ে আছে।
এখানে এক এক করে ট্যাক্সি ড্রপ করছে, এখান দিয়ে ওঠাও যাবে। এই হচ্ছে পুরো পার্ক, ওসাকা ক্যাসেলের পার্ক এরিয়াটা। এখানে গার্ডেন, ওই দিকে সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজ পেরিয়ে ক্যাসেলে যেতে হবে। এন্ট্রি টিকিটটা কোথায় দেখবে আমি জানি না, ঠিক এগিয়ে দেখতে হবে। ছোটবেলায় পড়েছি না, ক্যাসেলের পাশে একটা ক্যানাল থাকে, তাতে কুমির ছাড়া থাকে যাতে কেউ সেটা সাঁতরে ক্যাসেল ঢুকতে না পারে, সেই কনসেপ্টটা এখানে আছে। পুরো ক্যানালের সাইড দিয়ে চেরি ব্লসম হয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি ওসাকা ক্যাসেলের ঠিক উল্টো দিকে। এই ক্যাসেলের ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ক্যাসেলটি তৈরি করেছিলেন তোয়োটোমি হিডেয়োশি 1583 খ্রিস্টাব্দে, জাপানের ইউনিটি আর তোয়োটোমি ক্ল্যানের শক্তির প্রতীক হিসেবে। তবে ওসাকা ক্যাসেল 4 বার ধ্বংস এবং পুনর্নির্মিত হয়। তার মধ্যে প্রথমবার ধ্বংস হয় 1615 খ্রিস্টাব্দে টোকুগাওয়া ক্ল্যানের আক্রমণে। এরপর আবার 1620-তে টোকুগাওয়া ক্ল্যানেরই একজন সামুরাই এই ক্যাসেলটিকে পুনর্নির্মাণ করেন। এরপর 1665 খ্রিস্টাব্দে বজ্রপাতে ক্যাসেলটির একটি টাওয়ার পুড়ে যায়। তারপর 1868 খ্রিস্টাব্দে জাপানের গৃহযুদ্ধের সময় ক্যাসেলটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর আর ক্যাসেলটি পুনর্নির্মিত হয় 1931 খ্রিস্টাব্দে। ওসাকার লোকালসরা নিজেরা ফান্ড রেজ করে মডার্ন সিমেন্ট দিয়ে ক্যাসেলের মেন বিল্ডিংটাকে পুনর্নির্মাণ করেন। তারপর অবশ্য ওয়ার্ল্ড ওয়ার 2-তে ওসাকায় 1945 সালে মার্কিন বিমান বাহিনী খুব ভয়ঙ্কর আক্রমণ চালায়, কিন্তু লাকিলি ওসাকা ক্যাসেলের তাতে কোনো ক্ষতি হয় না। এরপর 1997 খ্রিস্টাব্দে জাপান গভর্নমেন্ট ওসাকা ক্যাসেলটিকে আবার রেনোভেট করেন এবং ক্যাসেলটিকে কনভার্ট করা হয় একটি মিউজিয়ামে। এখন আপনারা ক্যাসেলের যে ভার্সনটা দেখছেন, এটা 1997 সালের রেনোভেটেড ভার্সন। চলুন আমরা এটা এক্সপ্লোর করি। হ্যাঁ, তবে তার আগে চেরি ব্লসমটা আপনাদের অবশ্যই দেখাবো। এই সাইডের ক্যানেলে কোনো চেরি ব্লসম নেই, কিন্তু ওইদিকে সুন্দর চেরি ব্লসম হয়ে আছে। আমরা ভুল দিকে চলে গেছিলাম, যে দিকটা দেখালাম ওটা গার্ডেনের দিক। ওখানে ওনারা বললেন সোজা গিয়ে লেফট, তো এখন আমরা ক্যাসেলের দিকে যাচ্ছি। আমি গার্ডেনটা কাটিনি, আমি ক্যাসেলটা কেটেছিলাম। গার্ডেনে তাই ঢুকলাম না, ক্যাসেলে যাচ্ছি। এখনই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি, একটু আগেও বৃষ্টিটা কম ছিল। আজকে আমি ভেতরে একটা জ্যাকেট পরেছি, আর ওপরে এই যে আমার বিখ্যাত রেনকোট, যেটা ইউনিক্লো থেকে কিনলাম টোকিওতে। এটা যে কি উপকারে দিয়েছে না, বাবারে বাবা। দেখুন অপোজিটে টিকিটের লাইন কত বড়। এটা হচ্ছে টিকিটের লাইন। যেহেতু আমরা ক্লুকে কেটে নিয়েছি, কিউআর কোড দেখিয়ে আমরা এখন ভেতরে চলে যেতে পারছি। চতুর্দিকে চেরি ব্লসম হয়ে রয়েছে, পিঙ্কিশ চেরি ব্লসম গুলো, কি সুন্দর লাগছে দেখুন। মা কেমন লাগছে? দারুণ লাগছে, এবং চেরি গাছ দিয়ে ঢাকা, পুরো পুরো গোছানো ক্যাসেলটা এত সুন্দর দেখতে লাগছে না, মানে নস্টালজিক। খুব ভালো লাগছে, ভালো লাগছে। মানে আজকে বৃষ্টি বলে আমরা ভাবছিলাম আসবো না, তাহলে একটা বিরাট মিস হয়ে যেত যদি অন্যদিন পারি কি পারি না। সিঁড়িগুলো মোটামুটি ছোট ছোটই আছে, তাও বৃষ্টির মধ্যে তো একটু সাবধানে উঠতে হবে। এখানে বলছে লেফট লেনে এলিভেটর আছে, দেখা যাক। আমরা এলিভেটরটাই যাব, আমি আর হেঁটে হেঁটে উঠতে পারছি না। ওরে বাবা, ভেতরে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো এরপরে আর আমি ভিডিও করছি না, আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম কি সুন্দর ক্যাসেলটা।
কাসল ঘুরলাম, কয়েকটা সোভিনিয়ার্স কিনলাম, বেশ সুন্দর সুন্দর ইউনিক ম্যাগনেটস আছে, দেখে আমার বেশ ভালো লাগলো। ওই ধরনের মানে ঠিক বোরিং টাইপ না, নতুন ধরনের ম্যাগনেট, জাপান থিমওয়ালা। তো কয়েকটা ম্যাগনেটস কিনলাম। এবার বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আমরা ছাতা নিয়ে বেরোইনি। তো আমি ভাবছি কী করব, কোথায় যাব। প্রবলি হোটেলেই ফেরত যাব। ওখানে আমাদের যে হোটেলটা ওই সেম বিল্ডিংয়ে ইউরাবাসী ক্যামেরা রয়েছে, তো ওই দোকানটাতে যাব। যেটা চাপ হচ্ছে আমরা পৌঁছাতে মানে ক্যাব অব্দি পৌঁছাতেই তো ভিজে যাব। এটাতে কি মানাবে এত জোরে বৃষ্টি? দেখি বেরোই, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমরা এখন ফেরত যাচ্ছি। জানি না আমার মাইক কাজ করছে নাকি, যা বৃষ্টি শুরু হয়েছে, খালি জ্যাকেটে মানায়নি। এখান থেকে জাপানের সেই বিখ্যাত সাদা ছাতা, এই যে আমার খুব শখ ছিল এই সাদা ছাতাটা কেনার। এই যে সাদা ছাতা, জাপানের বিখ্যাত এই সাদা ছাতা কিনে এখন আমরা ফেরত যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে আর হাঁটা যাচ্ছে না। কালকে আবার হিমেজি আছে, সকাল সকাল বেরোবো হিমেজিতে। নেক্সট এপিসোডে হিমেজির বিখ্যাত চেরি ব্লসমের গল্প নিয়ে ফিরবো। তবে তার আগে কমেন্টে অবশ্যই জানান আমাদের প্রথম বুলেট ট্রেন চড়ার এক্সপিরিয়েন্স আর ওসাকা ক্যাসেল কেমন লাগলো এই বৃষ্টির ওয়েদারে। আর আপনারা যারা বৃষ্টি ভালোবাসেন তাদের জন্য এই শটটা, বৃষ্টি ভেজা চেরি ব্লসম। এই ক্যাসেলের সামনে থেকেই একটা শাটল ছাড়ে, যেটা পার হেড 300 ইয়েন করে চার্জ করে, আর ট্যাক্সি পিকআপ পয়েন্ট অর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি একটা ড্রপ পয়েন্টে ড্রপ করে দেয়। আমরা সেই শাটল ধরেই ওসাকা ক্যাসেল থেকে রওনা দিয়ে দিই রেলওয়ে স্টেশনের ড্রপ পয়েন্টের উদ্দেশ্যে। পরের এপিসোডে ফিরবো হিমেজি ক্যাসেলের গল্প নিয়ে। দেখতে থাকুন দি রোভার বং।